তারা 2 মিলিয়ন মানুষের জন্য একটি শহর তৈরি করল, কিন্তু কেউ এলো না। কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির দরজার বাইরে বেরিয়ে দেখলেন আপনি সম্পূর্ণ একা। শান্ত রবিবারের সকালের মতো একা নন, পৃথিবীর শেষ ব্যক্তিটির মতো একা। রাস্তাগুলো ফাঁকা, ট্রাফিক লাইটগুলো বদলাচ্ছে, সবুজ, হলুদ, লাল, কিন্তু কোনো গাড়ি নেই। দোকানগুলো তৈরি, সাইনবোর্ডগুলো টাঙানো, দোকানগুলোর সামনের অংশ রং করা, কিন্তু ভিতরের তাকগুলো ফাঁকা এবং দরজাগুলো তালাবদ্ধ। আপনার উপরে অ্যাপার্টমেন্ট ভবনগুলো দাঁড়িয়ে আছে, 40, 50, 60 তলা উঁচু, জানালাগুলো পরিষ্কার, বাইরের অংশ নতুন, কিন্তু কোনোটিতেই একটিও আলো জ্বলছে না। বেঞ্চ আর ফোয়ারা সহ পার্ক। ফোয়ারাগুলো কাজ করছে, কিন্তু বেঞ্চে কেউ বসে নেই। পথে কেউ হাঁটছে না, কোথাও কেউ নেই। আপনি 1 ঘন্টা হাঁটলেন, তারপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা, তবুও কেউ নেই। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা কোনো প্রলয় পরবর্তী সিনেমা নয়, এটা মানবতার অবসান নিয়ে লেখা কোনো বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্যও নয়। এটি চীনের ইনোনার মঙ্গোলিয়ার কাংবাসী শহরের মঙ্গলবার সকাল, এবং এটি পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এমন ডজনখানেক জায়গার একটি বিশাল ব্যয় ও অসাধারণ উচ্চাকাঙ্ক্ষায় নির্মিত শহরগুলো, যেখানে কোটি কোটি মানুষ কখনোই আসেনি। ভূত শহর। আর কেন এগুলো আছে, তার গল্পই আধুনিক বিশ্বের অন্যতম অদ্ভুত, সবচেয়ে আকর্ষণীয় এবং নিঃশব্দে সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলোর একটি। ভূত শহরগুলো বুঝতে হলে আপনাকে বড় পরিসরে উচ্চাকাঙ্ক্ষা কিভাবে কাজ করে তা বুঝতে হবে। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, যে ধরনের উচ্চাকাঙ্ক্ষা একজন মানুষকে ব্যবসা শুরু করতে, বা বই লিখতে, বা বাড়ি তৈরি করতে প্ররোচিত করে, তা মানুষের সময়সীমার মধ্যে কাজ করে। আপনি কিছু চেষ্টা করেন, দেখেন সেটা কাজ করে কিনা, তারপর সামঞ্জস্য করেন। প্রতিক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত আসে, ভুলগুলো সংশোধন করা যায়। সরকারি উচ্চাকাঙ্ক্ষা, বিশেষ করে এমন ধরনের যা কেন্দ্রীভূত, দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে কাজ করে, ভিন্নভাবে কাজ করে। সময়সীমা দীর্ঘ, সম্পদ ব্যাপকভাবে বেশি। প্রতিক্রিয়ার চক্র ধীর এবং প্রায়ই রাজনীতি ও এমন প্রণোদনা কাঠামো দ্বারা বিকৃত হয় যা ফলাফলের চেয়ে নির্মাণকে পুরস্কৃত করে। আর ভুলগুলো যখন ঘটে, তখন তা একটি ব্যর্থ ব্যবসা বা সংস্কারের প্রয়োজন এমন একটি বাড়ির আকারের হয় না, সেগুলো শহরের আকারের হয়। চীন সবচেয়ে নাটকীয় উদাহরণ, তবে এটি একমাত্র নয়। কাজাখস্তান থেকে মিশর, ব্রাজিল থেকে দক্ষিণ কোরিয়া, আমেরিকার দক্ষিণ পশ্চিম থেকে অ্যাঙ্গোলার মরুভূমি পর্যন্ত, সরকার এবং ডেভেলপাররা সম্পূর্ণ শহর নতুন করে তৈরি করেছে, বা তৈরি করার চেষ্টা করেছে, এই ধারণার ভিত্তিতে যে আপনি যদি এটি তৈরি করেন, তারা আসবে। কখনো কখনো তারা আসে, কখনো কখনো আসে না। যখন তারা আসে না, তখন আপনার সামনে যা থাকে তা একটি ব্যর্থ রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের চেয়ে কম, বরং এমন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো, যেখানে এক সভ্যতা হঠাৎ করেই অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তবে কংক্রিট এখনও সতেজ, রং ঝরে পড়েনি, অবকাঠামো কার্যকর, কেউ এল না, কিন্তু সবকিছু তাদের জন্য প্রস্তুত। চীনের ভূতশহরগুলোর গল্প শুরু হয় 1990-এর দশকে, যখন চীনা সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যা দেশকে, এবং সম্ভবত বিশ্বকেও, আধুনিক ইতিহাসের প্রায় যে কোনো নীতিগত সিদ্ধান্তের তুলনা আরও নাটকীয়ভাবে পুনরায় গড়ে তুলবে। তারা শহরীকরণ করার সিদ্ধান্ত নেয়, ধীরে ধীরে নয়, স্বাভাবিকভাবেও নয়, বরং এমন গতি ও পরিসরে যা মানব ইতিহাসে আগে কখনো চেষ্টা করা হয়নি। 1990 সালে চীনের প্রায় 26% মানুষ শহরে বাস করত। সরকারের লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে সেই সংখ্যা 60% উন্নীত করা, প্রায় 4 দশকের মধ্যে বাস্তবে শত শত মিলিয়ন মানুষকে গ্রামীণ এলাকা থেকে শহুরে কেন্দ্রে স্থানান্তর করা। একটু তুলনামূলকভাবে বলতে গেলে 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় 30 মিলিয়ন। চীন সেই সমগ্র জনসংখ্যার সমপরিমাণ, এবং তারও বেশি, মানুষকে গ্রাম থেকে শহরে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল 40 বছরের মধ্যে। এটি করার জন্য তাদের শহর দরকার ছিল, অনেকগুলো শহর, এবং তাদের দ্রুতি দরকার ছিল। তারা যে পদ্ধতি বেছে নিয়েছিল তা অর্থনীতিবিদরা বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধিকে বলে অভিহিত করেন। চীনের স্থানীয় সরকারগুলিকে, এবং উল্লেখযোগ্য পরিমাণে এখনও, মূলত জিডিপি বৃদ্ধির পরিসংখ্যানের ভিত্তিতে মূল্যায়ন ও পদোন্নতি দেওয়া হতো। আর জিডিপি বৃদ্ধি ঘটানোর দ্রুততম ও সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল নির্মাণ কাজ। রাস্তা, সেতু, আবাসন ব্লক, পুরো শহর, এসব নির্মাণ ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করে। এতে নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থান হয়। এটি ইস্পাত, সিমেন্ট, কাঁচ এবং তামার তারের চাহিদা বাড়ায়।
এটি বৃদ্ধি পরিসংখ্যানে অবিলম্বে এবং চমকপ্রদভাবে প্রতিফলিত হয়। তাই স্থানীয় সরকারগুলো নির্মাণ করল আর করল আর করল। শুধুমাত্র 2011 থেকে 2013 সালের মধ্যে মাত্র 2 বছরে চীন যুক্তরাষ্ট্রের বিংশ শতাব্দী জুড়ে ব্যবহৃত সিমেন্টের চেয়ে বেশি সিমেন্ট ব্যবহার করেছে। আবার সেই বাক্যটি পড়ুন। 2 বছরের চীনা নির্মাণ কাজ 100 বছরের আমেরিকান নির্মাণ কাজের চেয়ে বেশি কংক্রিট ব্যবহার করেছে। এই সংখ্যাটি বোঝা প্রায় অসম্ভব, কিন্তু এটি ব্যাখ্যা করতে শুরু করে কিভাবে এমন শহর তৈরি হয় যেখানে কেউ বাস করে না। অর্ডোসি সেই স্থান যেখানে চীনের ভূতশহরগুলোর গল্প প্রকৃতপক্ষে শুরু হয়, অন্তত পশ্চিমা কল্পনা। অর্ডোস শহরটি উত্তর চীনের ইননার মঙ্গোলিয়ায় অবস্থিত, এমন এক অঞ্চল যা বিশাল কয়লা ভাণ্ডারের উপর অবস্থিত। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে কয়লার বুম অর্ডোসকে চীনের অন্যতম ধনী শহরে পরিণত করেছিল। অর্থের প্রবাহ শুরু হল। স্থানীয় সরকারের কোষাগার ফুলে উঠল, আর সেই অর্থের সঙ্গে এলো উচ্চাকাঙ্ক্ষা। 2003 সালে স্থানীয় সরকার একটি নতুন জেলা কাংবাসি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে, যা বিদ্যমান শহরের কেন্দ্র থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে ফাঁকা মরুভূমির জমিতে একেবারে নতুন করে গড়ে তোলা হবে। কাংবাসি আধুনিকতার এক প্রদর্শনী হবে, একটি পরিকল্পিত ভবিষ্যতের শহর। এতে 1 মিলিয়ন মানুষ বসবাস করবে, যেখানে থাকবে জাদুঘর, থিয়েটার, সরকারি ভবন, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া সুবিধা এবং চোখ যতদূর যায় ততদূর বিস্তৃত আবাসিক টাওয়ার। নির্মাণ কাজ শুরু হল, এবং যে কোনো মাপকাঠিতেই এটি ছিল অসাধারণ। বিশাল সরকারি ভবনগুলো গড়ে তোলা হয়েছিল মহিমান্বিত স্থাপত্যশৈলীতে, আংশিক চীনা ধ্রুপদী, আংশিক ভবিষ্যৎমুখী আধুনিকতাবাদ। ঘোড়া দৌড়ানোর একটি বিশাল মূর্তি, ইননার মঙ্গোলিয়ার প্রতীক, কয়েকটি ফুটবল মাঠের সমান একটি কেন্দ্রীয় প্লাজায় স্থাপন করা হয়েছিল। বাঁকানো ফ্যাসাদ এবং কাচের ছাদ বিশিষ্ট জাদুঘরগুলো একটি নাগরিক বুলেভার্ড বরাবর নির্মিত হয়েছিল। অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলো গুচ্ছাকারে নির্মিত হয়েছিল, একের পর এক এবং নিখুঁত, তাদের জানালাগুলো মরুভূমির রোদে ঝকঝক করছিল। 2010 সালের মধ্যে অধিকাংশ নির্মাণ কাজ শেষ হয়েছিল, এবং সেখানে প্রায় কেউই ছিল না। 2010-এর দশকের গোড়ার দিকে কাংবাসি পরিদর্শনকারী সাংবাদিকরা এমন এক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন যা সত্যিই অদ্ভুত মনে হয়েছিল। রাস্তাগুলো ছিল প্রশস্ত এবং সুরক্ষণাবেক্ষিত, 6 লেনের মসৃণ অ্যাসফাল্ট, কিন্তু যানজট বলতে প্রায় কিছুই ছিল না। সরকারি ভবনগুলো চালু ছিল, কিন্তু আশেপাশের রাস্তাগুলোতে কোনো পথচারী ছিল না। জাদুঘরগুলো খোলা ছিল, কিন্তু দর্শনার্থী বলতে প্রায় কেউই ছিল না। অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলো, শত-শতটি, যা লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে সক্ষম, অন্ধকারে ও ফাঁকা অবস্থায় পড়েছিল। লবিগুলো খালি, লিফটগুলো ব্যবহার হচ্ছিল না। আল জাজিরা একটি ডকুমেন্টারি প্রচার করল। টাইম ম্যাগাজিন কাংবাসিকে কি চীনের ভূতের শহর বলে অভিহিত করল। ছবিগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। মরুভূমিতে একটি সম্পূর্ণ আধুনিক মহানগর ফাঁকা অবস্থায় পড়ে থাকার আকাশীয় দৃশ্য, যেন কোনো চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার অপেক্ষায় থাকা একটি সেট। স্থানীয় সরকার প্রতিবাদ জানাল। তারা বলল শহরটি এখনও উন্নয়নাধীন। তারা বলল জনসংখ্যা আসবে। তারা দেখালো নির্মিত হচ্ছে এমন স্কুলগুলো, বাসিন্দাদের আকর্ষণ করার জন্য দেওয়া হচ্ছে প্রণোদনা, এবং আশেপাশের অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি। ন্যায্যভাবে বলতে গেলে তারা আংশিকভাবে সঠিক ছিল। সেই প্রাথমিক প্রতিবেদনগুলোর পর থেকে কাংবাসির জনসংখ্যা বেড়েছে। আজ সেখানে কয়েক লাখ মানুষ বাস করে। রাস্তাগুলো আর পুরোপুরি ফাঁকা নেই। কিছু দোকানপাট খুলেছে, কিন্তু 1 মিলিয়ন বাসিন্দার স্বপ্ন, সেটা এখনো অনেক দূরে। এদিকে কাংবাসি হয়ে উঠল সেই প্রতীক, সেই সংজায়ক চিত্র, যা দেখায় যখন উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতাকে ছাপিয়ে যায়। কিন্তু কাংবাসি মাত্র একটি শহর, আর অর্ডোস মাত্র একটি অঞ্চল। সমগ্র চীনে এই ঘটনা এমন এক মাত্রায় বারবার ঘটেছে যা সত্যিই বিস্ময়কর। হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌ 2000-এর দশকের গোড়ার দিকে যেটি কৃষিজমি ছিল, সেখানে ঝেংডং নিউ এরিয়া নামে একটি সম্পূর্ণ নতুন জেলা তৈরি করেছে। পরিকল্পনায় একটি কৃত্রিম হ্রদের চারপাশে একটি বৃত্তাকার নগর বিন্যাসের কথা বলা হয়েছিল। কেউ কেউ এটিকে চীনের ম্যানহাটন বলেছিল, যেখানে থাকবে ঝকঝকে আকাশচুম্বী অট্টালিকা, একটি বিশাল সম্মেলন কেন্দ্র, এবং লক্ষ লক্ষ মানুষের জন্য আবাসিক টাওয়ার। বছর ধরে ঝেংডং দেখতে ছিল কাংবাসির মতোই, ভবনগুলো ছিল, অবকাঠামো ছিল, কিন্তু মানুষ ছিল না। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যেত বৃত্তাকার সড়ক এবং টাওয়ারগুলো কৃত্রিম হ্রদে প্রতিফলিত হচ্ছে, যেখানে মানবিক কর্মকাণ্ডের প্রায় কোনো চিহ্ন ছিল না। আজ ঝেংডং সত্যিই ভরে উঠছে। এক অর্থে এটি ভূতের শহরের সাফল্যের গল্পগুলোর একটি, কারণ এটি শেষ পর্যন্ত বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে পেরেছে।
তবে এই এলাকা নির্মাণের যৌক্তিকতা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় জনঘনত্বের কাছাকাছি পৌঁছতে প্রায় 15 বছর সময় লেগেছে। 15 বছর ধরে একটি শহর হওয়ার অপেক্ষায়। তারপর আছে ইউজিয়াপু, তিয়ানজিন বিনহাই নিউ এরিয়ায়, যাকে চীনের ম্যানহাটনের উত্তর হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, রকফেলার সেন্টার এবং নিউ ইয়র্কের অন্যান্য বিখ্যাত ল্যান্ডমার্কের অনুকরণের সঙ্গে সম্পূর্ণ। 2008 সালের দিকে নির্মাণ কাজ জোরালোভাবে শুরু হয়। 2013 সালের মধ্যে এই প্রকল্পে আনুমানিক $70 বিলিয়ন ব্যয় হয়েছে। কিন্তু বৈশ্বিক আর্থিক সংকট, পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রকল্পের বিশাল উচ্চাকাঙ্ক্ষা এমন সমস্যা তৈরি করল যা শুধুমাত্র অর্থ দিয়ে সমাধান করা যায়নি। ইউজিয়াপু থমকে পড়ল। ক্রেনগুলো চলাচল বন্ধ করে দিল। অর্ধসমাপ্ত টাওয়ারগুলো তিয়ানজিনের আকাশরেখার পটভূমিতে নির্বে দাঁড়িয়ে রইল, বিনিয়োগ এবং বাসিন্দাদের জন্য অপেক্ষা করতে করতে, যারা আসতে অনেক দেরি করছিল। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশে গুইয়াং শহরের নতুন অংশে একটি সম্পূর্ণ জেলা, গুইয়াং নর্থ, নির্মিত হয়েছিল, যেখানে মাইল জুড়ে বিস্তৃত অ্যাপার্টমেন্ট টাওয়ার, একটি নতুন রেল লাইন, সরকারি অফিস এবং বাণিজ্যিক কেন্দ্র ছিল। খালি বেইজিংয়ের কাছে হেবেই প্রদেশে উপকূল বরাবর পুনরুদ্ধারকৃত জমিতে কাউফেডিয়ান শহরটি নির্মিত হয়েছিল। এটি একটি আদর্শ ইকোসিটি হওয়ার কথা ছিল, টেক্সি, আধুনিক চীনের সবুজ নগর ভবিষ্যতের একটি প্রদর্শনী। এতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয়েছিল। যা একসময় খোলা সমুদ্র ছিল, সেখানে একটি সম্পূর্ণ শহর বাস্তবে ফুটে উঠল। এবং তারপর মূলত এটি সেখানেই পড়ে রইল অপেক্ষায়। নগরীর পর নগরী, জেলার পর জেলা, প্রদেশের পর প্রদেশে একই ধারা দেখা যেত। প্রথমে নির্মাণ করুন, পরে মানুষের জন্য অপেক্ষা করুন, আশা করুন বৃদ্ধি নির্মাণের সঙ্গে তাল মিলিয়ে চলবে। এটা কেন ঘটল? এমন একটি সরকার কেন এমন মানুষের জন্য শহর নির্মাণ করবে যারা এখনো আসেনি? এর উত্তর জড়িত অর্থনীতি, রাজনীতি, প্রণোদনা এবং উন্নয়নের একটি বিশেষ তত্ত্বের সঙ্গে, যা 1990 ও 2000-এর দশকে ব্যাপক প্রভাবশালী ছিল। তত্ত্বটি এমন: উন্নয়নের জন্য অবকাঠামো প্রয়োজন। অফিস ছাড়া আপনি ব্যবসা আকর্ষণ করতে পারবেন না। আবাসন ছাড়া আপনি শ্রমিক আকর্ষণ করতে পারবেন না। সেবা ছাড়া আপনি বাসিন্দা আকর্ষণ করতে পারবেন না। তাই আপনাকে প্রথমে অবকাঠামো তৈরি করতে হবে, বৃদ্ধির জন্য শর্ত তৈরি করতে হবে, এবং তারপর বৃদ্ধি অনুসরণ করবে। এটি একটি অযৌক্তিক তত্ত্ব নয়। ইতিহাসের বিভিন্ন রূপে এটি কার্যকর হয়েছে। আমেরিকার পশ্চিম অঞ্চল ঠিক এই যুক্তিতেই গড়ে উঠেছিল। বসতি স্থাপনকারীরা আসার আগে রেলওয়ে শহরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারপর বসতি স্থাপনকারীরা এসেছিল কারণ সেখানে রেলওয়ে ছিল। কিন্তু আমেরিকার পশ্চিম অঞ্চলে এমন একটি জিনিস ছিল যা চীনের অনেক ভূত শহরে ছিল না: মানুষের সেখানে থাকার একটি স্বাভাবিক অর্থনৈতিক কারণ। রেলওয়ে সেই স্থানগুলোকে সংযুক্ত করেছিল যেখানে সম্পদ ছিল, কৃষিজমি, খনিজ, বন্দর, সেই সম্পদগুলো চায় এমন বাজারগুলোর সাথে। অবকাঠামো ইতিমধ্যেই বিদ্যমান কিছুকে সম্ভব করে তুলেছিল। চীনের অনেক ভূত শহরে অবকাঠামো প্রথমেই তৈরি হয়েছিল, কিন্তু অর্থনৈতিক ইঞ্জিনটি কখনই ঠিকভাবে চালু হয়নি। কাংবাসির কাছে কয়লির টাকা ছিল, কিন্তু কয়লির টাকা অস্থিতিশীল। ইউজিয়াপুর কাছে উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ফ্ল্যাট ভরতে পারে না। কাউফেডিয়ানের কাছে ট্যাক্সি তার স্বীকৃতি ছিল, কিন্তু ট্যাক্সি তার স্বীকৃতি চাকরি সৃষ্টি করে না। এবং এর সবকিছুর মূলে ছিল সেই প্রণোদনা কাঠামো, যা স্থানীয় সরকার কর্মকর্তাদের প্রথম থেকেই নির্মাণের জন্য প্ররোচিত করেছিল। কারণ চীনের ভূতশহরগুলো নিয়ে পশ্চিমা মিডিয়ার বেশিরভাগ প্রতিবেদনে যে বিষয়টা ধরা পড়ে না, তা হল, যারা এই শহরগুলো নির্মাণের নির্দেশ দিয়েছিলেন তারা বোকা ছিলেন না। তারা বিভ্রান্ত ছিলেন না। তারা বাস্তবতা উপেক্ষা করছিলেন না। তারা যে প্রণোদনার সম্মুখীন হয়েছিল তার প্রতি যৌক্তিকভাবে সাড়া দিচ্ছিলেন। চীনের স্থানীয় সরকার কর্মকর্তাদের মূল্যায়ন করা হতো, এবং এখনও বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তিতে। একটি শহর নির্মাণ করুন, আপনার জিডিপির সংখ্যা বেড়ে যাবে। আপনার জিডিপির সংখ্যা বাড়ান এবং আপনি পদোন্নতি পাবেন। অন্তত স্বল্পমেয়াদে শহরটি ভরে উঠল কিনা তা ততটা গুরুত্বপূর্ণ ছিল না। নির্মাণ কাজই ছিল অর্থনৈতিক কর্মকাণ্ড। নির্মাণ কাজই পরিসংখ্যানে ধরা পড়ত। এছাড়াও ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। চীনের স্থানীয় সরকারগুলো ভূমি বিক্রয় থেকে প্রাপ্ত রাজস্বের উপর ব্যাপকভাবে নির্ভর করে। তারা দীর্ঘমেয়াদী লিজে জমি বিক্রি করে ডেভেলপারদের কাছে, যারা পরে সেখানে নির্মাণ করে। যত বেশি উন্নয়ন তত বেশি রাজস্ব। আর বেশি রাজস্ব মানে আরও বেশি কিছু নির্মাণ করার সক্ষমতা, যা আরও রাজস্ব তৈরি করে, এমন এক চক্র যা বছরের পর বছর চলতে পারে, যতক্ষণ না অন্তর্নিহিত চাহিদা সমস্যাগুলো উপেক্ষা করা অসম্ভব হয়ে ওঠে। এতে যোগ করুন বিনিয়োগের মাধ্যম হিসেবে রিয়েল এস্টেটের ভূমিকা।
চীনে 2000-এর দশক ও 2010-এর দশকের অধিকাংশ সময় সাধারণ নাগরিকদের জন্য সঞ্চয় বিনিয়োগের তুলনামূলকভাবে খুব কমই জায়গা ছিল। শেয়ারবাজার ছিল অস্থিতিশীল এবং প্রায় কারসাজি করা হতো। ব্যাংক আমানতের সুদের হার ছিল কম। কিন্তু রিয়েল এস্টেট, নতুন উন্নয়ন প্রকল্পের অ্যাপার্টমেন্টগুলো মূল্য সংরক্ষণের একটি নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে হতো। তাই মানুষ অ্যাপার্টমেন্টগুলো বসবাসের জন্য নয়, বরং বিনিয়োগ হিসেবে ধরে রাখতে কিনত। আর যেহেতু সেগুলো বসবাসের জন্য নয়, বিনিয়োগ হিসেবে রাখা হতো, তাই সেগুলো ফাঁকা পড়ে থাকত। ফাঁকা কিন্তু মালিকানাধীন। মালিকানাধীন কিন্তু বসবাসহীন। অন্ধকার জানালাযুক্ত ভবনগুলো কারোই ছিল, শুধু সেখানে বসবাসকারী কেউ ছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। চীনের অনেক ঘোস্ট সিটির ফ্ল্যাট আসলে মালিকবিহীন নয়। এগুলো এমন বিনিয়োগকারীদের মালিকানাধীন যারা সেখানে বসবাসের কোনো ইচ্ছাই পোষণ করেন না। যার অর্থ এই ফাঁকা থাকা ট্র্যাডিশনাল অর্থে চাহিদার ব্যর্থতার লক্ষণ নয়। এটি সরকারিভাবে প্রণোদিত নির্মাণের সঙ্গে এক ধরনের জল্পনামূলক বিনিয়োগ সংস্কৃতির সংঘর্ষের লক্ষণ। ফলাফলটি পরিত্যাগের মতো দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি তার থেকেও বেশি জটিল। চীন সবচেয়ে বড় খবর, তবে এটি একমাত্র নয়। মিশরে কারোর প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল নামে একটি প্রকল্প বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এটি সিঙ্গাপুরের চেয়েও বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত হবে। এটি ৬.৫ লাখ মানুষকে আবাসনের জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে একটি নতুন সংসদ, একটি নতুন রাষ্ট্রপতি প্রাসাদ, কয়েক ডজন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের চেয়ে বড় একটি কেন্দ্রীয় পার্ক থাকবে। এর ব্যয় আনুমানিক $৬০ বিলিয়ন। তহবিলের একটি অংশ চীন থেকে আসছে। কারও পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ, সবচেয়ে বিশৃঙ্খল এবং ঐতিহাসিকভাবে বহুস্তরীয় শহর। এর যানজট কিংবদন্তিতুল্য। অবকাঠামো চাপে রয়েছে। সরকার দীর্ঘদিন ধরেই বিকেন্দ্রীকরণ করতে চায়, প্রশাসনিক যন্ত্রকে যানজটপূর্ণ রাজধানী থেকে সরিয়ে একটি নতুন, উদ্দেশ্যনির্দিষ্ট প্রশাসনিক কেন্দ্রে স্থানান্তর করতে। এটি একটি যৌক্তিক লক্ষ্য, কিন্তু এর বাস্তবায়ন পরিচিত কিছু প্রশ্ন উত্থাপন করে। সেখানে কে বাস করবে? কি সাধারণ মিশরীয়দের তাদের সংস্কৃতি, ইতিহাস, পারিবারিক নেটওয়ার্ক এবং অর্থনীতি নিয়ে গড়ে ওঠা কারো শহর ছেড়ে এমন একটি সম্পূর্ণ নতুন শহরে যেতে আকৃষ্ট করবে, যেখানে এসব কিছুই নেই? একটি নতুন শহরের জন্য সেই জৈব জটিলতা, রাস্তার জীবন এবং অর্থনৈতিক ঘনত্ব গড়ে তুলতে কত সময় লাগবে, যা একটি শহরকে শুধুমাত্র একগুচ্ছ ভবন না থেকে প্রকৃতপক্ষে একটি শহর হিসেবে অনুভূত করায়? এখনও কেউ জানে না। শহরটি এখনও নির্মিত হচ্ছে। পরীক্ষাটি এখনও চলছে। কাজাখস্তানে দেশের রাজধানী শহরটি, যা পূর্বে আস্তানা নামে পরিচিত ছিল, এখন নূর সুলতান নামে এবং আবার আস্তানা নামে পরিচিত। মূলত 1990-এর দশকের শেষের দিকে সরকারের আলমাটি থেকে জাতীয় রাজধানী বিশাল কাজাখ সমভূমির একটি ছোট শহরে স্থানান্তর করার সিদ্ধান্তের পর থেকে একেবারে নতুন করে নির্মিত হয়েছে। দৃষ্টিভঙ্গিটি ছিল অসাধারণ। স্থপতি নরম্যান ফস্টার মাস্টার প্ল্যানটি ডিজাইন করেছিলেন। বিশ্বের কয়েকজন বিখ্যাত স্থপতির নকশায় ভবন নির্মিত হয়েছিল। একটি ইনডোর বিচ রিসোর্টকে ঢেকে রাখা একটি বিশাল কাচের তাঁবু, একটি বিশাল তাঁবুর আকৃতির টাওয়ার, শান্তি ও পুনর্মিলনের একটি পিরামিড, একটি স্মৃতিস্তম্ভ যা দেখতে সোনার ডিমের মতো। যে শহরটি গড়ে উঠল তা যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্র থেকে বেরিয়ে এসেছে, অপরিচিত, মহিমান্বিত এবং মধ্য এশিয়ার ঘাসভূমির মাঝে কিছুটা বিভ্রান্তিকর। এবং এখন মানুষ সেখানে বাস করে। এটি রাজধানী। সরকার সেখানে চলে এসেছে। আমলারাও অনুসরণ করেছে। কিন্তু বছরের পর বছর এর মধ্যে ছিল এক ভুতুড়ে শহরের অমোচনীয় ছাপ, বিশাল, ফাঁকা এবং অপেক্ষমান। এবং মধ্য এশিয়ার শীতের গভীরে, যখন তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, আজও এটিকে এমন একটি শহর মনে হতে পারে যা এখনও ঠিক বুঝতে পারেনি কেন এর অস্তিত্ব। দক্ষিণ কোরিয়ায় 2000-এর দশকের গোড়ার দিকে ইঞ্চিওনের উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে সংডো নামে একটি শহর নির্মাণ করা হয়। এটিকে বিশ্বের প্রথম সত্যিকারের স্মার্ট সিটি হিসেবে ডিজাইন করা হয়েছিল। প্রতিটি ভবন সংযুক্ত, সর্বত্র সেন্সর, রাস্তার নিচে আবর্জনা পরিবহনের জন্য নালী যাতে কোনো আবর্জনা ট্রাক না লাগে, এবং ট্রাফিক, শক্তি ও পানি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটি সারা বিশ্বের নগর পরিকল্পনাকারী ও প্রযুক্তিবিদদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ম্যাগাজিনগুলোতে এ নিয়ে লেখা হয়েছিল। এটিকে ভবিষ্যতের শহর হিসেবে উল্লেখ করা হতো। কিন্তু দীর্ঘ সময় ধরে এটি ছিল লক্ষণীয়ভাবে ফাঁকা। স্মার্ট সিস্টেমগুলো কাজ করেছিল। অবকাঠামো কার্যকর ছিল। ভবনগুলো ছিল সুন্দর।
কিন্তু মানুষ, সেই বিশৃঙ্খল, অপ্রত্যাশিত, স্বাভাবিকভাবেই সামাজিক মানুষগুলো, যারা একটি শহরকে সত্যিই প্রাণবন্ত করে তোলে, আসতে দেরি করছিল। সেই সময় থেকে সংখ্য বেড়েছে। এখন এখানে কয়েক লাখ বাসিন্দা রয়েছে। আন্তর্জাতিক স্কুল, কর্পোরেট অফিস, সম্মেলন সুবিধা। কিছু মাপকাঠিতে এটি একটি সাফল্যের গল্প। কিন্তু এখনও মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত সিওলের স্বাভাবিক ঘনত্বের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে শান্তই রয়ে গেছে। রাস্তাগুলো পরিষ্কার, পার্কগুলো পরিপাটি, যানজট নিয়ন্ত্রণযোগ্য, এবং কোনোভাবে সেই পরিচ্ছন্নতা, সেই শৃঙ্খলা এটিকে কিছুটা প্রাণহীন করে তোলে। দেখা যাচ্ছে শহরগুলোকে বিশৃঙ্খলারই প্রয়োজন, তাদের ঘনত্বের প্রয়োজন, তাদের প্রয়োজন খুব কম জায়গায় অনেক মানুষ নানা কিছু করার ফলে সৃষ্ট ঘর্ষণ। সেই ঘর্ষণই তৈরি করে সেই শক্তি, সৃজনশীলতা, অর্থনৈতিক জটিলতা যা শহরগুলোকে মানব অগ্রগতির ইঞ্জিনে পরিণত করে। সংগতে একটি শহরের জন্য যা কিছু প্রয়োজন প্রায় সবই আছে। শুধু সেটাই নেই। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যে সুয়াপে নামে একটি নতুন শহর একটি বিশাল শিল্প বন্দর কমপ্লেক্সের চারপাশে পরিকল্পিত হয়েছিল। ধারণা ছিল এমন একটি লজিস্টিক্স হাব তৈরি করা যা আঞ্চলিক অর্থনীতিকে রূপান্তরিত করবে, শিল্প আনবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, শ্রমিকদের আকৃষ্ট করবে, একটি শহর গড়ে তুলবে। বন্দরটি কাজ করল, শিল্প এলো, শ্রমিকরাও এলো, কিন্তু শহরটি, আসল শহুরে কাঠামো, সেই পাড়া প্রতিবেশ, স্কুল, দোকান আর রেস্তোরাঁগুলো, যা এটিকে শুধু কাজের জায়গা নয়, মানুষের বাস করার মতো একটি স্থানে পরিণত করত, সেগুলো অনেক পিছিয়ে রইল। ফলস্বরূপ দেখা দিল ভূতের শহরের সমস্যার এক অদ্ভুত, অস্বস্তিকর উল্টো পরিস্থিতি। বিস্তৃত নগর অবকাঠামোবিহীন কোনো এলাকা নয়, বরং অপর্যাপ্ত নগর অবকাঠামো বিশিষ্ট একটি অর্থনৈতিকভাবে সক্রিয় অঞ্চল। শ্রমিকরা দূরের শহরে থাকত এবং প্রতিদিন কয়েক ঘন্টা যাতায়াত করত। বন্দরের সম্ভাবনা সীমাবদ্ধ হয়ে পড়েছিল এর চারপাশে শহর গড়ে তুলতে ব্যর্থতার কারণে। ভিন্ন সমস্যা, একই শিক্ষা। একটি শহর নির্মাণ করা শুধুমাত্র ভৌত অবকাঠামো নির্মাণের ব্যাপার নয়। এটি মানব জীবনকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হওয়ার জন্য এমন পরিবেশ তৈরি করার ব্যাপার, যা সেই ঘনত্ব, জটিলতা এবং অনিশ্চয়তা তৈরি করে যা শহরগুলোকে কার্যকর করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভূতশহরগুলো ভিন্ন রূপ নেয়। এগুলো পরিকল্পিত শহর নয় যা বাসিন্দাদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে, বরং বিদ্যমান শহরগুলো যা পরিত্যক্ত হয়েছে যখন তাদের অস্তিত্বের অর্থনৈতিক কারণ বিলুপ্ত হয়ে গেছে। ডিট্রয়েটই সবচেয়ে বিখ্যাত উদাহরণ। 1950 এর দশকে তার শীর্ষে, ডিট্রয়েট ছিল আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর, প্রায় 2 মিলিয়ন মানুষের একটি গগনস্পর্শী শিল্প নগরী, বৈশ্বিক অটোমোবাইল শিল্পের রাজধানী, অসাধারণ সম্পদ ও সাংস্কৃতিক গতিশীলতার শহর। মটাউন রেকর্ডস, ডিট্রয়েট ইনস্টিটিউট অফ আর্টস, বেল আইল, অ্যাম্বাসেডর ব্রিজ। তারপর অটোমোবাইল শিল্প বদলে গেল। বিদেশি প্রতিযোগিতা, শহরতলীকরণ, শিল্প সংকোচন, শ্বেতাঙ্গদের পলায়ন, রাজনৈতিক অকার্যকারিতা, অপরাধ, দেউলিয়া। 2010 সালের মধ্যে ডেট্রয়েটের জনসংখ্যা প্রায় 700,000-এ নেমে এসেছিল। শহরের বিশাল এলাকা, একসময় যেসব আবাসিক ও বাণিজ্যিক এলাকা সমৃদ্ধ ছিল, কার্যত পরিত্যক্ত হয়ে পড়েছিল। বাড়িগুলো ফাঁকা পড়েছিল, জানালাগুলো বোর্ড দিয়ে বন্ধ, ছাদগুলো ধসে পড়ছিল। পুরো ব্লকগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, ফলে যেখানে একসময় রাস্তা ও বাড়ি ছিল সেখানে খোলা মাঠ রয়ে গিয়েছিল। শহরের কিছু কিছু পুরো শহরের চেয়েও বেশি ফাঁকা জমি ছিল। ডিট্রয়েট আমেরিকান অর্থে একটি ভূতের শহর, এমন কোনো শহর নয় যা আসেনি এমন মানুষের জন্য নির্মিত, বরং এমন একটি শহর যা মানুষ তৈরি করেছিল এবং পরে ছেড়ে চলে গিয়েছিল। গ্যারি, ইন্ডিয়ানা; ইয়ামসটাউন, ওহাইও; ফ্লিন্ট, মিশিগান; ব্র্যাডক, পেনসিলভানিয়া। এই ধারা মিডওয়েস্ট এবং নর্থইস্টের শিল্প শহরগুলোতে বারবার দেখা গেছে, যা পরে রস্ট বেল্ট নামে পরিচিতি লাভ করে। এমন শহরগুলো নির্দিষ্ট শিল্পের চারপাশে গড়ে উঠেছিল, যতক্ষণ সেই শিল্পগুলো সমৃদ্ধ ছিল ততক্ষণ সেগুলোও সমৃদ্ধ ছিল, এবং শিল্পগুলো যখন পতনের দিকে গেল বা চলে গেল তখন সেগুলো ফাঁকা হতে শুরু করল। ভবনগুলো থেকে গিয়েছিল, অবকাঠামো থেকে গিয়েছিল, কিন্তু সেই অর্থনৈতিক ইঞ্জিনটি, যা সেই শহরগুলোকে তাদের অস্তিত্বের কারণ দিয়েছিল, তা চলে গিয়েছিল। এবং যা বাকি ছিল তা নিজস্বভাবে ঠিক কাংবাসীর মতোই দেখাচ্ছিল: চলমান রাস্তা, দাঁড়িয়ে থাকা ভবন, কার্যকর অবকাঠামো, এবং তা সব ভরানোর জন্য যথেষ্ট মানুষ ছিল না। ভূত শহরের মূলে একটি বিরোধাভাস রয়েছে যা সেগুলোকে অধ্যয়নের বিষয় হিসেবে অনন্যভাবে আকর্ষণীয় করে তোলে।
এগুলো মানব সভ্যতার অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা, শূন্য থেকে সম্পূর্ণ শহুরে পরিবেশ কল্পনা ও নির্মাণ করার আমাদের ক্ষমতা, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার সীমা উভয়কেই প্রতিনিধিত্ব করে। আমরা যা নির্মাণ করতে পারি এবং যা বাস্তবে কার্যকর করতে পারি তার মধ্যে ফাঁক। ভৌত শহর এবং জীবন্ত শহরের মধ্যে একটি ভবন একটি পাড়া নয়, একটি রাস্তা একটি সম্প্রদায় নয়, একটি ফোয়ারা একটি সমাবেশের স্থান নয়, একটি অ্যাপার্টমেন্ট টাওয়ার একটি বাড়ি নয়। একটি শহরের ভৌত অবকাঠামো কয়েক বছরে নির্মিত হতে পারে। সামাজিক অবকাঠামো, সম্পর্কের নেটওয়ার্ক, ভাগাভাগি করা সংস্কৃতি, অর্থনৈতিক বাস্তুতন্ত্র, দৈনন্দিন জীবনের জৈবিক ধরন যা একটি স্থানকে এমন অনুভূতি দেয় যে এটি মানুষের প্রকৃতপক্ষে নিজস্ব কোনো স্থান, এর জন্য প্রজন্ম লাগে। এবং আপনি এটি সরকারি আদেশ বা ডেভেলপারদের নকশার মাধ্যমে তৈরি করতে পারবেন না। আপনি এটিকে ইস্পাত, কংক্রিট এবং কাঁচ দিয়ে নির্মাণ করতে পারবেন না। এটিকে বৃদ্ধি পেতে হবে, আর বৃদ্ধি জোর করে আনা যায় না। এটিকে কেবল সক্ষম করা, উৎসাহিত করা এবং তারপর ধৈর্য ধরে অপেক্ষা করা যায়। বছর লেগেছিল, তবে এটি অবশেষে ভরে ওঠে। কাজাখস্তানের আস্তানার সুবিধা ছিল যে এটি রাজধানী, সরকার সেখানে চলে আসে এবং সরকার সাধারণত মানুষকেও সঙ্গে টেনে আনে। দক্ষিণ কোরিয়ার শব্দ ধীরে ধীরে বাসিন্দাদের আকর্ষণ করেছে, সিউলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানের কারণে। সফল ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত এক বা একাধিক উপাদান থাকে: একটি প্রকৃত অর্থনৈতিক ভিত্তি, সরকারি উপস্থিতি, একটি প্রধান নিয়োগকর্তা, একটি লজিস্টিক হাব যা মানুষকে সেখানে যাওয়ার জন্য একটি বাস্তব কারণ দেয়া, বিদ্যমান শহুরে কেন্দ্রের সাথে সংযোগ, যাতে মানুষ নতুন শহরে বসবাস করার সময় প্রতিষ্ঠিত শহরগুলোর সুযোগ সুবিধা ভোগ করতে পারে। সময়, জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর আগে বছরের বা দশকের ধৈর্যশীল বিনিয়োগ এবং প্রণোদনা প্রদান, এবং প্রায়ই প্রাথমিক প্রত্যাশার উল্লেখযোগ্য হ্রাস। যে ভূতের শহরগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, সেগুলো সাধারণত এমন স্থানে নির্মিত হয় যেখানে কোনো বাস্তব অর্থনৈতিক যৌক্তিকতা ছিল না, কোনো সম্পদ নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, কোনো শিল্প নেই। এই ধারণার ভিত্তিতে যে শহরের উপস্থিতি তার নিজস্ব সাফল্যের শর্ত তৈরি করবে। তুমি যদি এটি নির্মাণ করো, তারা আসবে। কিন্তু তারা তখনই আসবে যখন তোমার এটি নির্মাণ করার ছাড়াও তাদের আসার একটি কারণ থাকবে। 2023 সালে সৌদি আরবে ভূতের শহরের গল্পে একটি নতুন অধ্যায় শুরু হলো। নিয়ম, দ্য লাইন। একটি শহর, যদি শহর শব্দটি সঠিক হয়, যা সৌদি মরুভূমির মধ্য দিয়ে 170 কিলোমিটার বিস্তৃত হবে। চওড়া নয়, একটি সরল রেখা। 170 কিলোমিটার লম্বা এবং মাত্র 2 মিটার চওড়া, যেখানে 5 মিটারেরও বেশি উঁচু একটি কাঠামোতে 9 মিলিয়ন মানুষ বাস করবে। প্রচারমূলক ভিডিওগুলো ছিল বিস্ময়কর। ছকচকে সাদা দেয়ালগুলো পাহাড়, মরুভূমি আর উপকূল রেখা ভেদ করে এগিয়ে যাচ্ছে। আকাশচুম্বী অট্টালিকা, পার্ক আর পরিবহন ব্যবস্থায় পরিপূর্ণ এক অভ্যন্তরীণ পরিবেশ, যা দুই পাশের বিশাল দেয়াল দ্বারা বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একটি শহর একটি ভবন হিসেবে, একটি ভবন একটি শহর হিসেবে। প্রকল্পটি ব্যাপক আড়ম্বরে ঘোষণা করা হয়েছিল। এটিকে মানব ভবিষ্যতের এক ঝলক হিসেবে উপস্থাপন করা হয়েছিল, শহুরে বিস্তৃতি, কার্বন নির্গমন, ভূমি ব্যবহার এবং যানজটের সমস্যার সমাধান হিসেবে। একটি প্রকৌশল বিস্ময়, একটি সাহসী লাফ। সমালোচকরা ব্যবহারিক সমস্যাগুলো তুলে ধরেছিলেন। 2 মিটার চওড়া করিডোরে 9 মিলিয়ন মানুষ। সূর্যালোকের পদার্থবিজ্ঞান, 5 মিটার উঁচু ও 2 মিটার চওড়া একটি কাঠামোর নিচের তলাগুলোতে প্রায় কোনো প্রাকৃতিক আলো পৌঁছাবে না। জরুরি পরিস্থিতিতে এত মানুষকে সরিয়ে নেওয়ার লজিস্টিক্স। একটি শহরের সামাজিক গতিশীলতা, যা কার্যত বাম বা ডানে মোড় নেওয়ার কোনো সুযোগ ছাড়া একটি একক করিডোর। এবং সবচেয়ে মৌলিক প্রশ্ন, আসলে সেখানে কে বাস করবে? নিয়ম এখনও নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর সময়সীমা ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী মূল উচ্চাকাঙ্ক্ষা থেকে এর আকার হ্রাস করা হয়েছে। এটি শেষ পর্যন্ত মূল ভিশনের মতো কিছুতে রূপ নেবে কিনা, এটি একটি প্রকৃত শহর হবে নাকি বাস্তবতাকে ছাপিয়ে যাওয়া উচ্চাকাঙ্ক্ষার আরেকটি স্মৃতিস্তম্ভ হবে, তা সময়ই বলে দেবে। কিন্তু এটি ইতিমধ্যেই পরিচিত একটি গল্পের মতো মনে হচ্ছে। প্রথমে তৈরি করো, পরে মানুষের ব্যবস্থা করা যাবে। যখন আপনি ভুতুড়ে শহরগুলোর সঙ্গে যথেষ্ট সময় কাটান, তখন সেগুলো সম্পর্কে প্রায় দার্শনিক কিছু ভাবনা জাগে। এগুলো প্রশ্ন তোলে, আসলে একটি শহর কি? এগুলো আপনাকে ভাবতে বাধ্য করে মানব বসতির ভৌত রূপ এবং তার জীবন্ত বাস্তবতার পার্থক্য সম্পর্কে। একটি শহর তার রাস্তা ও ভবনগুলো নয়। একটি শহর তার জনসাধারণের চত্বর, স্মৃতিস্তম্ভ এবং যত্ন সহকারে পরিকল্পিত সবুজ এলাকাগুলো নয়। একটি শহর হল মানুষ।
বিশেষ করে এটি সেই মানুষ যারা কাজ, পরিবার, সংস্কৃতি, সুযোগ, সাধারণ অভ্যাসের কারণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা একসঙ্গে সেখানে থেকে এমন কিছু সৃষ্টি করে যা কোনো সরকারি আদেশ বা স্থাপত্য পরিকল্পনা তৈরি করতে পারে না। ঘনিষ্ঠ সান্নিধ্যে মানব জীবনের বিশৃঙ্খল, সৃজনশীল, সৃষ্টিশীল সংঘর্ষ। সেই সংঘর্ষেই সংস্কৃতি তৈরি করে, উদ্ভাবন তৈরি করে, সেই অর্থনৈতিক গতিশীলতা তৈরি করে যা শহরগুলোকে মানব অগ্রগতির ইঞ্জিন করে তোলে। রাস্তাগুলো নয়, ভবনগুলো নয়, মানুষ। বিশ্বের ভূতশহরগুলো, কাংবাসী থেকে কাউফে থেকে সংডো থেকে এখনও নির্মিত না হওয়া নিয়মের করিডোরগুলো পর্যন্ত, এগুলোই সেই শিক্ষণীয় উদাহরণ যে কি ঘটে যখন আপনি সেই প্রক্রিয়াটিকে উল্টোভাবে ইঞ্জিনিয়ার করার চেষ্টা করেন। যখন আপনি ভবনগুলো দিয়ে শুরু করেন এবং আশা করেন মানুষগুলোও এসে যাবে। কখনো কখনো তারা আসে, প্রায়শই তারা আসে না। এবং সেই ক্ষেত্রে আপনার যা থাকে তা হল সত্যিই ভৌতিক কিছু। একটি শহর যা প্রযুক্তিগতভাবে একটি শহরের সব প্রয়োজনীয়তা পূরণ করে, রাস্তা, ভবন, অবকাঠামো, পার্ক, দোকান, অ্যাপার্টমেন্ট, তবুও কোনোভাবেই তা একটি শহর নয়। কারণ যে একটি জিনিস এতে নেই, সেটি এমন একটি জিনিস যা আপনি তৈরি করতে পারবেন না, মানুষ। পরের বার যখন আপনি কোনো ব্যস্ত রাস্তা ধরে হাঁটবেন, সেটা নিউ ইয়র্ক হোক বা শিকাগো বা লস অ্যাঞ্জেলেস বা এমন কোনো শহর যা স্পষ্টভাবেই বিশৃঙ্খলভাবে প্রাণবন্ত মনে হয়, এক মুহূর্ত ভাবুন কী কারণে এমন অনুভূতি হয়। এটা স্থাপত্য নয়। স্থাপত্য অনুলিপি করা যায়। এটা অবকাঠামো নয়। অবকাঠামো কয়েক মাসে তৈরি করা যায়। এটা মানুষ। সেই নির্দিষ্ট, বিশেষ, অবারবার ঘটতে না চাওয়া মানুষের সমাগম, যারা বছরের পর বছর, দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের নিজস্ব বিশেষ কারণে সেই নির্দিষ্ট স্থানে এসে জমায়েত হয়েছিল এবং যারা সম্মিলিতভাবে এমন কিছু তৈরি করেছে যা কোনো পরিকল্পনাকারী পরিকল্পনা করতে পারত না এবং কোনো উন্নয়নকারী তৈরি করতে পারত না। শহর গড়া হয় না, শহর গড়ে ওঠে। এবং কাংবাসীর ফাঁকা রাস্তাগুলোতে, কাউফেডিয়ানের নীরব টাওয়ারগুলোতে, সংডোর প্রথম দিকের ঝকঝকে ফাঁকা জায়গায়, ডেট্রয়েটের পরিত্যক্ত পাড়াগুলোতে সেই পার্থক্য প্রতিধ্বনিত হয়। ভবনগুলো সেখানে আছে, শহরটি অন্য কোথাও আছে, এবং তা সবসময় থাকবে যতক্ষণ না মানুষ তাদের নিজস্ব শর্তে, তাদের নিজস্ব সময়ে, তাদের নিজস্ব কারণে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেয়।